তুই আমাকে বলছিস তুই আমি 4-5 মিনিটে যা বলছি তার থেকে তুই, এবং আমার থেকে স্লো বলেও তুই 2 মিনিটের মধ্যে তার থেকে বেশি জিনিস বলছিস। আমার বেশিরভাগটাই আর কি মানে ফার্স্ট বলছি এখন মানে তারপরে ওটা কি যেন মনে পড়ছে না, গিয়ে মানে হয়ে এইরকম ভাবে চলছে ব্যাপারটা। তোরটা তো সেটা না। তো খুবই ভালো লাগলো আর কি শুনে যেগুলো বললি। আহ বেকেনবাওয়ার, হ্যাঁ, স্টেটমেন্টটা ওটা আমি বলবো একটু ওভার স্টেটমেন্টও বলবো না। মানে ওনার ব্যাপারটা হচ্ছে যেটা হিউমিলিটি অ্যাকচুয়ালি। বেকেনবাওয়ার ক্রুইফের থেকে কিছু কম নয়, আর বেকেনবাওয়ারের সাথে তুলনাও হবে না। আমি আমি ফুটবলে মনে করি না বেস্ট ফুটবলার, গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম আমরা গোট বলে যেরকম ধরে নিই, গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা গ্রেটেস্ট অফ অল টাইমের মধ্যে প্রত্যেকটা পজিশনের জন্য গ্রেটেস্ট হতে পারে। ফুটবল একটা টিম গেম, তো ফুটবল এরকম একজন মালদিনি গ্রেট বেস্ট না, মেসি মারাদোনা বেস্ট, এটা কখনো কোনো কম্প্যারিজন হতে পারে না। আমি যদি বলি মালদিনি ভার্সাস রোনাল্ডিনো ভার্সাস রোনাল্ডো নাজারিও, বা মালদিনি ভার্সাস জিদান ভার্সাস রোনাল্ডো নাজারিও, কি হবে? একজন ডিফেন্সিভ প্লেয়ার, একজন একজন মিডফিল্ডার, এবং একজন হচ্ছে স্ট্রাইকার, আউটার স্ট্রাইকার, তো ওটা কখনো ইয়ে হবে না, মানে ওটার কম্পারিজন হতে পারে না। প্রত্যেকটা পজিশনের জন্য একটা করে প্লেয়ার সিলেক্ট, মানে প্রত্যেকটা পজিশনের জন্য একজন গ্রেটেস্ট আমরা অপিনিয়ন রাখতে পারি, বা এরকম এরা টপ 3 এরকম বলতে পারি। মালদিনির সাথে নেস্তার একটা তুলনা হতে পারে, কিন্তু মালদিনির সাথে তো জিদানের তুলনা হতে পারে না। জিদানের সাথে কার তুলনা হবে? জিদানের সাথে তুই ইয়েকে তুলনা করতে পারিস, সিডফকে তুলনা করতে পারিস, বা তুই যাও, বা হচ্ছে তোর ইয়ে নাজারিও, রোনাল্ডো নাজারিওর সাথে তুই থিয়েরি অনরিকে তুলনা করতে পারিস, তুই লেভেনডস্কিকে তুলনা করতে পারিস। সেরকম ব্যাপারটা গ্রেটেস্ট স্ট্রাইকারকে কেউ, আমি আমার ভেতর থেকে থিয়েরি অনরি অনেক রকম অনেক কিছু আসতে পারে, বাট হচ্ছে প্রত্যেকেই মেনে নেয় যে যখন কম্পারিজন আসে সেখানে আমাদের দেখা যত ফুটবলার রয়েছে তার মধ্যে রোনাল্ডো নাজারিওতে গিয়ে থেমে যায় স্ট্রাইকারদের ইয়েটা। নাজারিও রোনাল্ডোর নাম শুনলে ও, কারণ ওর ওর কেরিয়ারটা হাঁটুর জন্য অতটা লম্বা হয়নি, বাট ওর যেটুকু খেলেছে মানে ও ধরা ছোঁয়ার মধ্যে কেউ ছিল না ওই সময়। তো সত্যি আর নাইন মানে ওর লোকে যারা রোনাল্ডোর, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রতি ওই অন্ধ ভালোবাসাটা নেই, তার প্রত্যেকে স্বীকার করে না রোনাল্ডো তো রোনাল্ডোই। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সব থেকে বড় অ্যাচিভমেন্টই হচ্ছে লাইফে যে রোনাল্ড, ওরকম একটা রোনাল্ডো দেখার পরেও আরেকটা রোনাল্ডোকে আমরা গ্রেটেস্ট হিসাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। টপ 2 বলতে পারি আমরা, গ্রেটেস্ট রোনাল্ডো, মেসিকে ধরলে ওর মধ্যে, কিন্তু এটা তো সত্যি যে মেসি রোনাল্ডোর যুগে আর মানে কাউকে আমরা দেখতে পেতাম না। আমি রোনাল্ডোর ট্যালেন্ট ফ্যালেন্ট আমি বাদই দিলাম, রোনাল্ডো সত্যি মানে একজন কমপ্লিট ফুটবলার। মেসি 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 তো আমরা বলছি তো মেসি মানুষ নয়, মেসিকে এলিয়ান বলি, আমরা গড বলি। মেসি যেটা করেছে সেটা আনপ্রেসিডেন্টেড, এটা আমরা কোনোদিন চোখে দেখিনি, কাউকে করতে দেখিনি, এক্সপেক্টও আমরা ভিডিও গেমেও এরকম কিছু করতে পারি না যেটা মেসি করতো। তো ওটা তো আমাদের মানে আমরা মেনেই নিয়েছি আমাদের মন থেকে। মেসিকে বাদ রেখে বাকিদের কথা বলি। আর আমরা মারাদোনা ওর থেকে আরো বেশি ইয়ে ছিল, হিউজ ব্যাপার বলবো এখনো পর্যন্ত। মারাদোনা যখন খেলেছে তার থেকে দেখ, তুই ভেবে দেখ, মারাদোনা লেট 70s থেকে তুই ভাব, যদি শুরু কর ভাবতে, এখন আমাদের এটা লেট 20s চলেছে, 50 বছর হয়ে গেল। 50 বছর ধরে মারাদোনার তো একই ইনফ্লুয়েন্স রয়েছে, একটুও বাড়েনি কমেনি, কিচ্ছু হয়নি। কিন্তু আজ থেকে 50 বছর পরে মেসির এই জায়গাটা থাকবে কিনা আমরা জানি না, বা মেসি রোনাল্ডোর এই ইনফ্লুয়েন্সটা। পেলে তো আরো কোন যুগের, পেলে 70 বছর আগেকার প্লেয়ার, পেলে আমরা এখনো পর্যন্ত ভুলতে পারছি না। হুম। আমরা আমাদের আমাদের ইন্ডিয়ান ফুটবলে পিকেচুনির কথা বলি, এখনো পর্যন্ত পিকেচুনির মতো আমরা কাউকে মানে সমকক্ষ বা ওরকম ইয়ে পেলাম না, ওরকম ইনফ্লুয়েন্সিয়াল লোক আমরা দেখিনি, বা কোচিং এ অমল দত্ত, যাক মানে আমরা এগুলো দেখিনি এদের মতো। ফলে এগুলো হচ্ছে মানে জেনারেশনাল ট্যালেন্টের থেকে ওপরে, এটা ওয়ান্স ইন এ সেঞ্চুরি এরকম ধরনের এরা, বা ওয়ান্স ইন ফিউ ডিকেটস। আজ থেকে 40-50 বছর পরে আমরা বলবো যে হচ্ছে মেসির মতো একজন চলে এসছে, বা 30 বছর পরে বলবো একটা মেসির মতো একটা প্লেয়ার চলে এসছে। ইয়ামালও হতে পারে, ইয়ামালও হতে পারে না তা না, কিন্তু মানে খুব সম্ভাবনা কম যে মেসির মতো হয়ে যাবে।
সেই জিনিসটা তো আমি ওই জন্য প্রত্যেকটা পজিশনের জন্য একজন গ্রেটেস্ট মানি। আর আরেকটা যেটা বললি যে হচ্ছে এথিক্সের ব্যাপারটা, ওটা পুরোপুরি সত্যি কথা। যে ওটা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, ওখানে সবসময় ওরকম ভাবলে হয় না যে আমি আহ, একদম আমার আদর্শকে মেনে চলবো, এটা সব জায়গায় সম্ভব নয়। এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, এগুলো একটা ইন্ডাস্ট্রি তো, মিউজিক মানে আর্টিস্টদের ওই মিউজিক টিউজিকের ইন্ডাস্ট্রি বা যেখানে সেখানেও দেখবি ইন্টারনাল প্রচুর পলিটিক্স থাকে। লতা মঙ্গেশকরের মতো কেউ হতে পারবে না, লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকরই, কিন্তু দেখবি তুই বিভিন্ন জায়গাতে শুনবি, যখন সুমান কল্যাণপুর বা বিভিন্ন রকম নাম শুনবি, যে যারা তো যাদেরকে উঠতে দেয়নি লতা মঙ্গেশকর বা এরকম একটা কিছু বলে। অমিতাভ বচ্চনও যখন টপে চলে গেছে বা রাজেশ খান্নারা যখন ছিল, প্রচুর হিরোদেরকে চেপে রেখেছে, উঠতে দেয়নি। তো এরকম প্রত্যেকেই করে এই ধরনের। খুব কমজনই থাকে যে হচ্ছে টপে থেকে অন্য কাউকে উঠতে দিচ্ছে না, পাওয়ার থাকা সত্ত্বেও। ইনফ্লুয়েন্স জিনিসটা এরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরাও হচ্ছে মানে যখন দেখে যে উম, আমার, আমি ফাইনালে পৌঁছে গেছি, আমার একটা ভুলে যেন, তাহলে মারাদোনার ওই হ্যান্ড অফ গড ব্যাপারটা এলো, ইয়েটা কেন হলো ব্যাপারটা, যে হাতে করে কেন মারাদোনাকে গোলে ভরতে হলো? যে যে লোকটা, যে লোকটার মতো আমরা মানে বহু বছর পর আবার মেসিকে পেয়েছি, তার আগে আমরা কোনোদিন মাঝখানে আমরা কাউকে দেখিনি মারাদোনার মতো প্লেয়ার আর কি, মারাদোনার স্টাইলে বা ওই রকম স্কিল, ওই রকম ইয়ে দেখিনি আমরা। রোনাল্ডিনো অন্যরকম, রোনাল্ডিনো অন্য ধরনের, ওটা একটু ফুটসল টাইপের, মানে ওর ব্যাপারটা আলাদা, ওর ইন্ডিভিজুয়াল স্কিল যেটা, সেটা তুলনা করা যায়। মেসির কিন্তু স্কিল নেই, এটা স্কিল মানে ওই স্কিলটা নেই যেটা আমরা মনে করে থাকি। মেসির স্কিলের কোনো নাম নেই, যে প্রত্যেকটা প্লেয়ার তুমি নেইমারের স্কিলগুলো ট্রাই করছি, মেসির কোনো ভাঁওতাবাজি নেই। ওই স্কিলগুলো কিন্তু আজকে খেলাটা যত চেঞ্জ হচ্ছে, ওই ধরনের স্কিলের জায়গায় থাকছে না, ওই স্কিলের কোনো জায়গায় থাকছে না। যত ফাস্ট হচ্ছে, যত ফিজিক্যালিটি বাড়ছে, যত ইয়ে হচ্ছে, এখন এত ফাস্ট পেসের খেলা হয়ে যাচ্ছে, কারণ স্বাভাবিকভাবে লোকের ইকুইপমেন্ট, জুতো থেকে শুরু করে সবকিছু থেকে শুরু করে ট্রেনিং ফিটনেসের মেনটেন করার জন্য মানে পয়সা, হাজার রকমের ইনফ্রাস্ট্রাকচার, এত কিছু যত বাড়ছে, তত হচ্ছে প্লেয়ারদের উপর, মানে প্লেয়ারদের উপর স্ট্রেসও বাড়ছে, অনেক বেশি ইনজুরি প্রোন হয়ে যাচ্ছে, এবং প্রচুর ফাস্ট হয়ে যাচ্ছে খেলা, ইভলভ করছে তো। ফলে এখনকার খেলাতে দাঁড়াতে দেয়, এখন খেলাতে দাঁড়াতে যায় না। স্পেনের খেলাটা এতটা বিউটিফুল ছিল কেন? স্পেনের খেলাটা ওরা ওটা বলটাকে ধরে রাখতে পারতো আর ডিসপোজেসড হতো না। যেই ম্যাচ হারতো সেই ম্যাচেও পর্যন্ত ওদের 70% বল পজিশন থাকতো। এরকম ম্যাচও দেখেছি যেখানে 1000টা পাস খেলে দিয়েছে, লিটারালি 1000টা পাস খেলে দিয়েছে। ঠিক আছে, টাকা ওই টিকি টাকা মানে লিটারালি ওরকমই খেলছিল, ওই যখন ওই জাভি জাভি নিয়েস্তারা ইয়াং ছিল, ওরকম খেলা খেলেছে ওরা। তো ওটা সেই জিনিসটা এখন সম্ভব নয়। এখন প্রচুর প্লেয়াররা দেখবি বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল স্কিল থাকে, সেগুলো দেখানোর চেষ্টা করে, একটা জায়গায় দাঁড়িয়ে গিয়ে করবে, কিন্তু ওটা হলে গেল, দাঁড়ানোর জায়গা নেই, প্রচন্ড পেস দরকার। ফলে ওই ধরনের ফুটসল বা এইসব জায়গাতে যে ওই ওই জিনিসগুলো হয় না, যে বল নিয়ে জাগল করা বা বিভিন্ন ধরনের স্কিল দেখানো, সেগুলোর এখন খুব একটা স্কোপ নেই। রোনাল্ডিনো একমাত্র পারতো, কারণ রোনাল্ডিনোর বলের ওপর কন্ট্রোলটা মানে আহ, অতুলনীয়, মানে অবিশ্বাস্য রকমের ছিল। ও প্লেয়ারদেরকে নিয়ে বাচ্চাদের সঙ্গে খেললে যেমন না, ওরকম করতে পারতো। সেই জিনিসটা তো সবাই করতে পারবে না। ওসব কায়দা দেখাতে গিয়ে বল ডিসপোজেসড হয়ে যাবে, বল নিয়ে চলে যাবে, বা হয়তো একটা বলটা রেনবো করে বার করার চেষ্টা করলো, একটা ইন্টারসেপ্ট করে নিল, নিয়ে চলে গেল। তো পারবে না ওটা করতে, এত ফাস্ট ফাস্ট হয়ে সব জায়গায় প্লেয়ার রয়েছে, সবাই ছোটাছুটি করছে প্রচন্ড, এটা সম্ভব নয়। তো মেসির ওই স্কিল নেই, মেসির সত্যিই নেই ওই স্কিল। নেইমারের দেখবি স্কিল শেখাচ্ছে, অমুক ছোটখাটো বিভিন্ন প্লেয়ার, জেরেমি ডোকু স্কিল শেখালো, ইডেন হ্যাজার্ডের স্কিল শেখালো, এরকম ধরনের সব প্রত্যেকটা প্লেয়ারের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, সেগুলো শেখা থাকে। লিয়ান্ডো ট্রসার্ডের স্কিল, একটা স্কিল শিখিয়ে দিল, জেসুসের স্কিল একটা কিছু শিখিয়ে দিল, প্রত্যেকের আছে। মেসি ওগুলো কিচ্ছু করতো না। তুই মারাদোনার স্কিল বলে কোনোদিন শুনবি না, আগে ওই কনসেপ্টটাই ছিল না, ওরকম খেলা ভেলকি দেখানো। ভেলকি জিনিসগুলো আরো বেশি পপুলার হয়েছে আমার মনে হয়, তার পেছনে বিরাট বড় ভূমিকা আছে রোনাল্ডিনো। রোনাল্ডিনো সেই ওকোচাকে যে ওকোচা একজন প্লেয়ার ছিল, তাকে দেখে প্রচুর ইয়েছিল, ওকোচাই তো মনে হয়, উচ্চারণটা আমি ঠিক করছি কি ভুল করছি জানি না, ওর দেখে ইনফ্লুয়েসড হয়েছিল। তো ভেলকি ব্যাপারটা কিন্তু ওইখান থেকে এসছে, রোনাল্ডিনোর একটা বিরাট ভূমিকা আছে আমাদের প্রত্যেকের ইয়ের পেছনে। এখন সবাই, আর নেইমারও, তারপর নেইমারের একটা ভূমিকা আছে, ইয়েরও আছে। রোনাল্ডোও কিন্তু বিভিন্ন রকম ফেন্ট গুলো করতো না, মানে হেভি, মানে দেখার মতো জিনিস। সিমিলার ধরনের রবিনও করতো, ওর ক্যারিয়ার ইয়ে হলো না, ওটা উঠলো না। কিন্তু মেসির ওই ধরনের কোনো স্কিল নেই, ওটা প্রচুর প্লেয়ারই ওটা স্বীকার করেছে, যে আমরা যেটা বলি, যেটাকে স্কিল বলতে আমরা যেটা বুঝি, অ্যাকচুয়ালি সেটা স্কিল নয়, এফেক্টিভ নয় ফুটবলে, হলো ভেলকি। মেসি কোনো ভেলকি নেই, কোনো নেই, ট্যাকটিক্স নেই, ওই ওই ধরনের নেই, মানে কি বলবো, ট্রিক নেই, মেসি ট্রিক ট্রিক
স্কিল কথাটা আমি একদম ভুল কথা বলছি, স্কিল তো ঠিক না, স্কিল টার্মটা আমি কারেক্ট করি না, স্কিল না, ট্রিক 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 নেই মেসির কোনো, প্রত্যেকের ট্রিক আছে, মেসিকে ট্রিক করতে হয় না। মেসি হচ্ছে এমন একটা প্লেয়ার, এই জন্যই গ্রেটেস্ট, মেসিকে কোনো ট্রিক করতে হয় না, মারাদোনাকে কোনো ট্রিক করতে হতো না। ও সিম্পলি 10-12, মানে 10-12টা বেশি হয়ে গেল অতিরিক্ত, 5-6টা প্লেয়ারকে সিম্পলি ও ড্রিবল করে বেরিয়ে যেতে পারে, যেটা যেটা আর কেউ করতে পারে না। এখন এখন তুই একটা প্লেয়ার দেখাতে পারবি না যে 5-6টা প্লেয়ারকে ড্রিবল করে ঢুকে যাচ্ছে, ওটা সম্ভবই না, ওটা মেসিই পারতো, এবং টপ স্পিডে ড্রিবল কখন করছে, মানে ওরা ড্রিবল করতে গেলে দেখবি দাঁড়িয়ে পড়ছে, টপ স্পিডে ফাট 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 করে কাটিয়ে বেরিয়েছে, এরকম ওই প্লেয়ার এখন খুব কম আছেন, সেভাবে পাওয়াই যায় না। এখনো বার্সেলোনা এখনো পর্যন্ত সেরকম স্কিল প্লেয়ার আছে বলেই লোকে বলে, আছে বার্সেলোনা এখনো, ইয়ামাল বল, পেড্রি বল, এরা সত্যি ওই ইয়েটা জেনারেশন ট্যালেন্ট যেটাকে বলে ওটা ধরে রেখেছে। কিন্তু ওই ওই যে স্যাট 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 করে কাটি কাটি ওই টপ স্পিডে বল নিয়ে, ওই টপ স্পিডে ওই রকম ভাবে খেলা যায়, ওটা মেসি দেখিয়ে দিয়েছে, ওটা সম্ভব না। তো হ্যাটস আপ ওই জন্য, মেসি ট্রিক নেই কোনো, এটা ওই জন্য গ্রেটেস্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, শুনলাম খুব সুন্দর লাগলো আর কি, অ্যাকচুয়ালি খেতে বসে শুনলাম পুরোটা। হ্যাঁ, মানে তুই যেটা বলছিস সেরকম, আমি যেরকম বলছি সেটা হচ্ছে একটা অন হাই লেভেল, কারণ আমার এত কিছু মনে থাকে না। আমি বললাম তো আমি স্কুল স্কুল টুল টাইমে লাস্ট কুইজ করেছি, আর না আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপেয়ার করেছি, না আমি কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য সেভাবে সিরিয়াসলি কিছু করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স আমার সেভাবে চর্চা নেই। খেলাটা ভালো লাগে দেখি, যেই টিমগুলোকে সাপোর্ট করি তাদের প্লেয়ারগুলোর মুখ চিনি। এখন বলতে গেলে আগে বার্সেলোনার প্রচন্ড ইয়ে ছিলাম, এখন বার্সেলোনাটা ওইভাবে বলতে পারছি না, কারণ আমি লা লিগা একদম দেখি না। নতুন বাচ্চা বাচ্চা প্লেয়ার কিছু ঢুকে গেলে আমি সত্যি জানতে পারবো না, একদম এরকম কন্ডিশন। আমি বার্সেলোনা সাপোর্টার, তাও আমি দেখতে পাবো না, কারণ আমার পক্ষে একাধিক লিগ একসাথে সাইমালটেনিয়াসলি ফলো করা এবং দেখা পসিবল না। আহ, সেটা কনসেন্ট্রেশন বা কিসের সমস্যা আমি জানি না, বাট প্রিমিয়ার লিগও আমি আর্সেনালের একদম কনসিস্টেন্টলি খারাপ পারফর্ম করার জন্য একটু ফেড আপও, সেই জন্য আমি সব খেলা পুরো দেখাও হয় না, খেয়ালও থাকে না অনেক সময়, বাট যেই মুহূর্তে খেয়াল করি যে আজকে খেলা আছে তো দেখে ফেলি। অনেক সময় এরকম হয়, আমার বাবা প্রচন্ড খেলা দেখে, বাবা দেখতে থাকে, বাবা সব রকম খেলা দেখে, আমি ওখান থেকে খবর টবর পেয়ে যাই, এরকম সিচুয়েশন। বাট আমি সব থেকে বেশি মানে আমি স্পেনের সাপোর্টার প্রচন্ড রকমের। 2006 ওয়ার্ল্ড কাপ আমি ফ্রান্সের সাপোর্টার ছিলাম, অনেক ছোট ছিলাম তো, তো তখন আমি ফ্রান্সের সাপোর্টার ছিলাম 2006। আর মানে কারণ তখন ফুটবলটাকে কোনো প্লেয়ার চিনে বা কোনো কিছু ভালোবেসে খেলার ইয়ে দেখা নয়, বাবা বরাবরই আর্সেনালের, বাবা থিয়েরি অনরির বাবাও ভক্ত ছিল, জিদানেরও ভক্ত ছিল, তো আমিও ওই রকমই ছিলাম, ঠিক আছে, থিয়েরি অনরি, জিদান, রিবেরি, ভিয়েরা সব। তো সেই কারণে আমি বরাবরই আর্সেনালের প্রতি উইকনেস আমার আছে। মেসি আসার পর থেকে বাবা বার্সেলোনা প্রচন্ড ইয়ে, আমিও তাই। তো ছোটবেলায় আমি হচ্ছে মানে বরং আর্সেনালে খেলার থেকে বেশি বার্সেলোনা বা ওইগুলোর প্রতি বেশি আকর্ষণ ছিল, কারণ টিভিতে দেখতে হতো তো, আর সেইভাবে নিয়মিত দেখা হতো না, এই সিচুয়েশন, মানে এরকম একটা সিচুয়েশন ছিল। আর আর্সেনালের ব্যাপারটা হচ্ছে এখন ইপিএলটাই দেখি, ওটা লালিগাটা, যেহেতু লালিগাটা যদিও আমার ওই আমি যে সাবস্ক্রিপশনগুলো রয়েছে সেখানে দেখি, তো তাহলে দেখে নিতাম, এগুলোতে দেখায় না। বাবা হচ্ছে ওই থার্ড পার্টি কোনো একটা অ্যাপ আছে সেখান থেকে দেখে, কারণ আমার আমরা টিভিতে খেলা দেখি না, সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে টিভি নেই। তো আমরা ল্যাপটপ মোবাইল এসবই খেলা দেখি এখন ম্যাক্সিমামই তাই, কারণ লোকে তো স্মার্ট টিভিতে তো ওইসবই দেখে, তো আমরা ওইভাবে দেখে নিই, তো বাবা দেখতে থাকে। আমি জানি ফ্যান কোড যেগুলো পয়সা লাগে বলে আমি ইচ্ছে করেই করি না আর কি। এমনি সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি এতগুলো ওটিটি অমুক তমুক এইগুলোর জন্য, প্রাইমটা নিতেই হয়, কারণ আমাজনে প্রচুর মানে ডেলিভারি অর্ডার ফর্ডার দেওয়া হয়, তো প্রাইম নেওয়া থাকে, তো ওটাতেই প্রাইম ভিডিও হয়ে যায়। নেটফ্লিক্স মাঝে মধ্যে নেওয়া হয়, কিন্তু ওটা ক্যান্সেলও করে দেওয়া হয়। আর নেটফ্লিক্সটা একটু মানে কস্টলি, তো ওটা মোবাইলে যেটা রয়েছে ওটাই নয়। সোনি লিভে সাবস্ক্রিপশন চলে, কারণ ওটাতে হচ্ছে তোর ইউসিএল অমুক তমুকগুলো দেখতে পাই, ওটা আমি বন্ধ করে দেবো, যদি বাবার ক্রিক ফিক দেখে ওটা ওটা এনাফ হলে ওটা বন্ধ করে দেবো, নেক্সট বার আর নেবো না, এটা ঠিক করে নিয়েছি, কারণ ওইটাতেই দেখা হচ্ছে, আমি ওটা ভয় খাচ্ছিলাম ওই অ্যাপটা দেখার জন্য, এরকম সিচুয়েশন আর কি। আর তো কিছু সাবস্ক্রিপশন সেভাবে নেওয়া হয় না, যাক, তো এগুলোই অনেক, আর কিছু আছে কিনা ভেবে দেখতে হবে। ও ডিজনি হটস্টারটাতে হচ্ছে তোর অ্যাকচুয়ালি ইপিএলটা দেখতে পাই।
তো ওটা ডিজনি তো নেই এখন, জিও হটস্টার হয়ে গেছে, জিও হটস্টারে। এই ওভারঅল হচ্ছে সিন। তো সেখানে আহ, আমার আমাকে যদি বলিস ওইভাবে এত ডিটেলে আমি বলতে পারবো না। তুই তো কত সালে কে কি করেছে পুরো একদম তো মুখস্থ একদম, মানে তুই যে কতটা প্যাশনেট খেলাটা নিয়ে এবং সেটা মনে রাখতে আস। কুইজ ডেজ অমুক তো বলছিস, সেই ছোটবেলা কুইজটা অন্য জিনিস ছিল। এখন আমার এত ইনফরমেশন গ্যাদার করা খুব একটা ইয়ে নেই। আমার পার্টিকুলার কিছু কিছু জিনিসের উপর ইন্টারেস্ট আছে, সেগুলোর উপর আমি কিছু মনে রাখার চেষ্টা করি। আদারওয়াইজ এত স্ট্যাটস, খেলা নিয়ে স্ট্যাটস অমুক তমুক এইগুলো নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই। আমি শুধু আমার টিম যেগুলোকে সাপোর্ট করি সেগুলোকে জিততে দেখতে চাই, যে প্লেয়ারগুলোকে পছন্দ করি তাদের গোল করতে দেখতে চাই, তার ট্রফি পেতে দেখতে চাই, এবং সম্ভব হলে ব্যালন ডিওরটাও এখন আমি মানে মেসি যতদিন ছিল আমি অ্যাকসেপ্ট করতে চাইতাম না, ঠিক আছে? যতদিন মেসি পেয়েছে ততদিন আমি অ্যাকসেপ্ট করিনি। এটা আমার দুর্বলতা, যে ব্যালন ডিওরটাও পুরোপুরি ফেয়ার নয়। কারণ মেসি রোনাল্ডো এমনভাবে রাজত্ব করে গেছে যে হচ্ছে মানে সেখানে বাকি মানে এভরিথিং ইজ ফেয়ার। মানে সে যতই ভালো যেই পজিশনে থাকুক না কেন, এটা তো আমরা কখনো ভেবে দেখি না। যে তুই যেটা বলি না যে ফুটবলে স্কোর করাটা একটা সময় পর্যন্ত ইয়ে ছিল, এখন আমাদের কনসেপ্টটা পাল্টাচ্ছে। আলটিমেটলি হচ্ছে মানে ফুটবলের ব্যাপারটা কি, যে যে বেশি গোল করবে সে জিতে যাবে, যে কম গোল করবে সে হেরে যাবে। পুরো সে ডিফেন্ড করছে কেন না হচ্ছে মানে অপোনেন্ট যদি গোল দিয়ে দেয়, বা গোলকিপারও গোল আটকাচ্ছে কেন না অপোনেন্ট যদি গোল দিয়ে দেয় তাহলে সে হেরে যাবে, কারণ অপোনেন্টের গোল বেশি হয়ে যাবে। মিডফিল্ডার কি করছে? মিডফিল্ডার প্লে মেকার, সে ডিফেন্ডারদের দিক থেকে বলটা নিচ্ছে, তুলে তা সে সুন্দর করে যারা ফরওয়ার্ড খেলছে তাদেরকে পাসটা দিয়ে দিচ্ছে, জায়গা মতো বলটা দিয়ে দিচ্ছে। মানে সে হচ্ছে একটা কানেকশনের কাজ করছে, গোল এবং কি বলবো ওটা, ওপরে যারা খেলছে তাদের মাঝখানে কানেকশনের কাজ করছে। আর বাকি যারা ফরওয়ার্ড খেলছে তারা তো গোল করছেই। এবং সত্যি কথা বলতে গেলে বাকি যারা ওভারঅল যতজন 11 জন খেলছে নিজেদের টিমের, প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি অপরের গোল দেওয়া, সেইটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু ফুটবলে গোল ছাড়াও কিছু আছে, গোল ছাড়াও অনেক কিছু আছে। তো যারা গোল করে তারাই মুখ্য হয়ে যায়। সেটা কারণ হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রেও, কিন্তু ক্রিকেটে তাও উইকেটটা দেখতে পাওয়া যায়। তো ভাবতো যে ক্রিকেটে অলরাউন্ডার তাদের অতটা ইয়ে নেই কেন? আমরা বিরাট বড় যেরকম সচিন টেন্ডুলকার গড অফ ক্রিকেট বলি, আমরা তো জ্যাক ক্যালিসকে তো বলছি না গড অফ ক্রিকেট, আমরা জয়সূর্যাকে তো বলছি না গড অফ ক্রিকেট। সচিন টেন্ডুলকার অনেক উইকেট নিয়েছে, মানে মোটামুটি ভালো উইকেট নিয়েছে, বাট ব্যাটে বলে দুটোতে অসাধারণ, মানে সব কিছুতে অসাধারণ হতে হবে এরকম তো কেউ মানে ইয়ে করি না আমরা। তাহলে প্রত্যেকের ডিফারেন্ট রোল আছে। কিন্তু আমরা সাধারণত হচ্ছে মানে যেটা নাম্বারটা বেশি দেখতে পাওয়া যায় সেটার প্রতি আমাদের আকর্ষণটা যায়, যে এইটার সংখ্যাটা অনেক বেশি। এত থাউজেন্ড, সচিন টেন্ডুলকার 18,000 রান করেছে ইয়েতে, ওয়ান ডেতে। টেস্টে এত 15,000 রান করেছে, ধরে 15 আর 14,000, ওটা তুই মনে এক্সাক্ট কি করতে পারবি। যে রানটা কেউ কোনোদিন করেনি, এত লম্বা কেউ খেলেও নি, মানে এত লম্বা এইভাবে কনসিস্টেন্টলি খেলে যাওয়া, এরকম পারফর্ম করে যাওয়া, তো গড হয়ে গেছে। তো জিমি অ্যান্ডারসন, মানে জেমস অ্যান্ডারসন তো এতদিন ধরে খেললো। অ্যান্ডারসনে এত লম্বা কেরিয়ার, এতগুলো উইকেট, কোনো পেসার করেছে? অ্যান্ডারসন তো গড অফ ক্রিকেট নয়। ওয়াসিম আকরামকে তো আমরা গড অফ ক্রিকেট বলি না। তো ঠিক সেম সিমিলারলি ক্রিকেট ফুটবলেরও সমস্যা ওটা, ব্যালন ডিওরে সবসময় দেখা যায় যে যারা বেশি গোল করে বা যারা ইয়ে করে সেইটাই প্রাধান্য পায়, কারণ তারাই আলটিমেটলি জিততে সাহায্য করে। কিন্তু আমরা কোনো মালদিনির ইনফ্লুয়েন্সটা এতটাই স্ট্রং ছিল, তাই মালদিনি পেয়েছিল। বেকেন বাউয়ার বোধহয় পেয়েছে কি পায়নি, আমার মনে হয় বেকেন বাউ কেউ যে আর কেউ পেতে, হ্যাঁ বেকেন বাউয়ার মনে হয় পেয়েছিল। তাই সে বেকেন বাউয়ার ওই জন্য পেয়েছে। লেভ ইয়াসিন কেন পেয়েছিল? গোলকিপার হিসেবে গড, মানে ওর অর্ডারটা ওরকম ছিল। আরো তাহলে ক্যাসিয়াস কেন পেলো না? আমি স্পেনের সাপোর্টার হিসেবে বলতে পারি, তুই জার্মানি সাপোর্টার হিসেবে বলতে পারি অলিভার খান কেন পাইনি? অলিভার খান পেয়েছে কিনা আমি জানি না, দেখতে হবে। যাও, মানে গোলকিপারটা পায় না, খুব সম্ভবত পায়নি। বুফো কেন পেলো না? এ কেন পেলো না? কত বড় ম্যানুয়াল নয় কেন পেলো না? এরকম তো না, মেসি রোনাল্ডোরা যখন খেলছিল তখন ম্যানুয়াল নয়ার বা ক্যাসিয়াস এরা এরা অসাধারণ ছিল না? কেন পায়নি? কারণ গোলকিপারকে টপ 5-এ কোনোদিন দেখবি না ব্যালন ডিওরে, থাকেই না। এদিকে
গোলকিপার পজিশনটাই হচ্ছে সবথেকে টাফ পজিশন, সবথেকে কম্পিটিটিভ পজিশন। কারণ সেকেন্ড থার্ড গোলকিপার থাকা মানে তোর কেরিয়ার শেষ, মানে মোটামুটি ওই 9 মাসের 6 মাসের সুযোগ পাবি একটা ক্লাবে। লোকে থেকে যায় বড় ক্লাবে গিয়ে, কারণ জানে যে এই পজিশনটা ওরকম বড় ক্লাবের হয়ে আমি ট্রফি জিততে পারবো, সেই জন্যই থাকে। আদারওয়াইজ কোনো পারপাস নেই, ছোট ক্লাবেই খেলা উচিত। আমি যদি হচ্ছে মানে যেখানে যেই টিমে ওখানে এখন থিবু কোর্তুয়া আছে, বা ধরে নে মানে যেখানে ম্যানুয়াল নয়ার যেখানে ছিল, যেখানে খেলছে, বা একটা সময় ক্যাসিয়াস যেখানে খেলছিল, যেখানে বুফো যেখানে খেলছিল, সেখানে তো পিটার চেকে যেখানে খেলছিল, সেই ক্লাবে তো অন্য কোনো গোলকিপার তো যে যতই ভালো গিয়ে করতে পারতো না, তাই না? মানে যখন ক্যাসিয়াস পিকে ছিল তখন কোর্তুয়া যদি আসতো, কোর্তুয়া কিন্তু পাত্তা পেতো না, কোর্তুয়া সেকেন্ড গোলকিপার থেকে এলো, তাহলে ওকে অন্য ক্লাবে যেতে হতো। ও হয়তো ইয়েতে রিয়াল সোসিয়েদাদে খেলতো, হতেই পারে, বা হচ্ছে বেলজিয়ামেরই কোনো একটা ক্লাবে খেলতো। তো সবসময় আমরা নাম্বার অবসেসড প্রচন্ড রকম, এবং এটার ইনফ্লুয়েন্স সব জায়গায় থাকে। তো একটু আনফেয়ার জাজমেন্ট হয়ে যায় বিভিন্ন সময়। ব্যালন ডিওরে আমি ওটা লক্ষ্য করেছি, এটা ঘটনা যে মেসি রোনাল্ডোর এরাতে ওরা এতটাই ইনফ্লুয়েন্স করে দিয়েছে যে বিরাট বিরাট সব প্লেয়াররা কিন্তু মানে পায়নি ব্যালন ডিওর, যারা এখন হলে আরামসে পেয়ে যেত। নেইমার কি এখন থাকলে ব্যালন ডিওর পেতো না? অবশ্যই পেতো। নেইমার পাবে না? নেইমার পেয়ে যেত, জাভি ইনিয়েস্তা তারা পেয়ে যেত। জাভি ইনিয়েস্তার মতো মিডফিল্ড গড এরা সব পায়নি। মডরিচ পেয়ে গেছে, কারণ মডরিচ একটা গ্যাপের মধ্যে পড়ে গেছে যে বছরে এদের পাওয়ার কথা না, তো পেয়ে গেছিল, এবং ওরাও বয়স হয়ে গেছিল মেসি রোনাল্ডো মোটামুটি। আর যাই হোক, বেনজিমাও পেতো না, যদি প্রাইমের ফেজে তো সত্যি পাত্তা পায়নি, প্রাইম রোনাল্ডো যখন ছিল। সুয়ারেস পায়নি, লেভানডস্কি পায়নি। স্কোরারদের মধ্যেও প্রচুর লোক ডিপ্রাইভড হচ্ছে এই দুজনের মানে মোনোপলির জন্য, এবং গুড মোনোপলি, মানে এরা 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 গড, যে মানে কতটা ভালো ছিল যে হচ্ছে বাকিরা পাত্তাই পায়নি। কিন্তু আনফেয়ার কোথায়? অন্য পজিশনগুলো প্রচন্ড আনফেয়ার। ভ্যান ডাইক কেন পাবে না? আমি লিভারপুল সাপোর্টার নই, কিন্তু ভ্যান ডাইক কেন পাবে না? যে ভ্যান ডাইক লিভারপুল যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, এই করলো সেই করলো, ওই সময়টা মানে ক্লপের যে এরাটা প্রাইম ভ্যান ডাইক, যেটা বলতে খারাপ লাগে যে এখনো প্রাইম নয় ভ্যান ডাইক, ইনজুরি পরে আগের ভ্যান ডাইক নেই, কিন্তু ইয়াং ভ্যান ডাইক যেটা ছিল, কেন পেল না? কেউ জানে না। তো যেখানে ট্রফি অ্যাওয়ার্ড এই জিনিসগুলো আছে সবই আনফেয়ার। ইভেন নোবেল প্রাইজেও তো আনফেয়ার লাগবে। সত্যেন বস্ত্র নোবেল প্রাইজ পায়নি, মেঘনাথ সাহা নোবেল প্রাইজে নমিনেটেড হয়েছে 5বার বোধ হয়, একজন 4বার হয়েছে, একজন 5বার হয়েছে, পায়নি। কিন্তু পেতেই পারতো। কার কাছে হেরেছে সেটা দেখতে হবে, যার কাছে হেরেছে সে খেলনা কেউ নয়। ওইগুলোতে মানে আনফেয়ার কারোর মনে হতে পারে যে এইটাই দেখতে পাওয়া উচিত ছিল বা কিছু, কারণ বোস পায়নি, কিন্তু পিটার হিক্স পেয়ে গেছে এত বছর পরে, তখন গিয়ে ভাবছে যে না এটা বোস তো তখন যাক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমি জানতাম না, কিন্তু আমি বাবার থেকে শুনলাম, তবে আমি নিজেও ভেরিফাই করেছি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছিল। বাঙালি হিসেবে আমরা ভাবতেই পারি না যে এরকম স্টেচারে সব সাহিত্যিকরা নোবেল প্রাইজে নমিনেটেড হবে অথচ পাবেন না। আমরা মনে করি যে আমরা বাঙালি, মানে আমাদের সমস্যা হচ্ছে আমরা নোবেল প্রাইজটা তো আলটিমেটলি তো ওটা সুইডেনই বল বা হচ্ছে মানে ইউরোপ বল, আমেরিকা বল, যাই বল না কেন, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে অ্যাক্সেস সেটা ভীষণ জরুরি। অস্কারটা যেমন
কোনো তার সাথে একই কথা ছিল মিড যত তার তাকে